জানি। কৌশিক তো অসম্ভব ভালো অভিনেতা, এবং এটা আমার বোধহয় বলে দিতে হবে না কাউকে, যারা ওর কাজ দেখেছেন সবাই জানেন। আমি চলো লেটস গোতে লাস্ট দেখলাম, তারপরে টনির ছবিতে দেখলাম, তার আগে অনেক ছবিতে। হ্যাঁ, একটা সিনে কি সুন্দর করেছে, একটা সিনে কি সুন্দর করেছে রুদ্র, মানে কিন্তু সেটা হলে তোর ছবিতে যেমন সাধারণত খুব ভালো অভিনয় দেখা যায়, তোর সেটা কি তোর নিজের কোনো সুবিধে হয় তাতে, বা এই যে বাচ্চাগুলোকে ডিরেক্ট করলি তুই এই ছবিটা? এটা খুব ইন্টারেস্টিং। আমরা রিহার্সাল করেছিলাম নাটকের মতো। আচ্ছা। হ্যাঁ, এবং তার মধ্যে কোয়েল একজন মেইন স্ট্রিমের প্রতিষ্ঠিত অভিনেত্রী, চিরদিনই তুমি যে আমার, রাহুল যে এত বড় একটা হিট হয়েছে ছবিটা, এরা প্রত্যেককে আমি বলেছিলাম দেখো আমার এখানে কিন্তু নায়ক নায়িকা নেই সারা ছবিতে, চরিত্র সবাই চরিত্র, 4টে ছেলে মেয়ে, 2টো ছেলে 2টো মেয়ে, এরা দুজন 2টো গাড়িতে উঠবে, কারোর সাথে কোথাও কখনো কারো দেখা হয় না সারা ছবিতে, লাস্ট সিন ছাড়া। আচ্ছা। কেউ কাউকে মিট করে না সারা সিনেমায়। আচ্ছা। এবং আমি বলেছিলাম যে প্লিজ, মানে ওদের খুব চাপ হয়তো একটা মনে যে ওই ট্র্যাকটা বেটার না এই ট্র্যাকটা বেটার। হ্যাঁ, এটা হবেই, হয়। তা আমি নিয়ম করে দিয়েছিলাম যে কেউ কারো শুটিং দেখতে পারবে না, ও কেউ কারো শুটিং দেখেনি, কোনো এনকোয়ারিও করেনি কেউ। ওকে। এবং ওরা কিন্তু মন দিয়ে 7টা 8টা করে রিহার্সাল করেছে বসে। এবং আমি যেটা দেখছিলাম যে মেন স্ট্রিম ছবি কাজ করার জন্য বেশ কিছু জিনিস বসে যায় অভিনয়ের মধ্যে, মানে ঘুরে তাকাতে বললেন এমনি করে একটা ঘুরে তাকানো, বা কাউকে বলে ঘুরে তাকাও এরকম করে একটা লুক দেবে, কিছুতেই না। আমি কথাগুলোকে অনেক রকম ভাবে স্ক্যান করা, ওটাকে নাটকীয় করার জন্য। এবং সেটা করতে গিয়ে রাহুল যেমন খুব স্ট্রং অভিনেতা, নিজে অভিনেতা হিসেবে রাহুল খুব ভালো অভিনেতা, হ্যাঁ দারুণ অভিনয় করেছে। আমি চিরদিনই দেখিনি, আমি জানি কোয়েলকে না। দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, জানো দেখো কোয়েলকে ছবিতে। আচ্ছা। মানে আমি জানি না, মানে তোর কি মতামত? Beautiful. মানে অদ্ভুত, মানে কোয়েল একটা ও একটা ডিসগাইজ নিয়ে ঘুরে বেড়ায়, মুখোশ আছে একটা ওর, আচ্ছা। হা ও করে হাসলো, গল্প আচ্ছা, করলো, ও আচ্ছা, মা তাই নাকি করে আচ্ছা। ছেড়ে দিল। আচ্ছা। কিন্তু ও ভীষণ চিন্তাশীল একটি মানুষ, আচ্ছা। এবং ভেবে চিনতে কোনটা বলুন কি করতে হবে বলো, এইটা আচ্ছা এটা এরকম করলে হয়, দেখবে একবার, এবং কি মন দিয়ে একটা কাজ করলো সারা ছবিতে। আমি একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে যা কমফর্ট দরকার আমি তাই পেলাম। বাহ। আর একটা জিনিস, তুই একটা দৃশ্য দেখলে তো অনেক সময় তুই কনটেক্সটটা বুঝতে পারিস না, তখন সেই দৃশ্যটা তো ঠিক লাগতেও পারে, ঠিক নাও লাগতে পারে। তখন যে দেবের যে আইটেম সংটা আমাদের দেখাচ্ছে, আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনার ছবিতে আবার আইটেম নাম্বার কেন করলেন? হ্যাঁ। আমি এটা আইটেম নাম্বার নয় তো, আসলে এটা নাম আইটেম নাম্বার। এটা একটা টেলিভিশনের রিয়েলিটি শো, যেটা একটা চ্যানেলে দেখানো হচ্ছে। হ্যাঁ, সেই রিয়েলিটি শোতে 2টো ছেলে তারা লটারি তুলেছে। আচ্ছা। লটারি 2জন ফাইনালিস্ট, লটারিটা তুলে 2টো এনভেলপে 2টো প্রফেশন লেখা আছে, যার যেটা উঠবে তাতে 48 আওয়ার্স কাটাতে হবে। ওকে। যে ভালো করবে সে 1 কোটি টাকা পাবে। Okay, একজনের উঠেছে ট্রাভেলিং এজেন্সি গাড়ির ড্রাইভার, আর একজনের উঠেছে ভবানীপুর থানা কনস্টেবল। আচ্ছা। এবারে পরের দিন খেলাটা শুরু হবে, এটা তো একটা অনুষ্ঠান, বুঝতে সেই পারছি। অনুষ্ঠানে একটা আর্টিস্টের পারফরমেন্স হবে, বুঝতে পারছি। সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি হতে পারতো, দেব হতে পারে, যে কেউ হতে পারতো। বুঝতে পারছি। আর গানের কথাটা ছবির সাথে খুব যায়, জীবনে কি পাবো না বলে কিছু ভাবো না, মানে ওই জন্য ওইভাবে পারফর্ম করা। একটা ইন্টারেস্টিং জিনিস শুধু মিডিয়ার, মানে আমাদের ছবির দুজনের ছবির ক্ষেত্রেই দেখেছি, দর্শকদের মধ্যে কিন্তু একটা উৎসাহ জুগিয়েছে, কি হচ্ছে, নিশ্চয়ই, সামথিং ইজ ভীষণ হ্যাপেনিং। ভাবে। নিশ্চয়ই। এবং আমরা Awareness টা এসে মেজরলি গেছে। দুজন একসাথে ক্যাম্পেনিং করেছি ছবির, বিভিন্ন জায়গাতে যাওয়া বা তাদের কথা বলা একসাথে দুজন, এমন নয় যে আমার সময়টা আমার সময়, ওর সময়টা ওর Okay, সময়। okay, okay, okay. মানে এটা কি দুটো কারণে সুন্দর। হয়েছে। এটা একটা কারণে, মানে ওর সাথে আমার বন্ধুত্ব 1 বছরের, তাও খুব একটা কথাবার্তা হতো না। আচ্ছা। কৌশিক মানুষটা খুব ভালো, হ্যাঁ। খেতে ভালোবাসে, আমার মতো চেহারা, হ্যাঁ, তো যে কোনো কারণে আমরা যখন একসাথে কথা বলতাম না, কোথাও একটা ভাল লাগা গড়ে উঠেছে। নিশ্চয়ই। আমরা একটা কাগজের জন্য দুজনকে রিভিউ ঠিক না, কথাবার্তা বলেছি ছবিটা আমি একটা নিয়ে। চিঠি লিখলাম ওকে, ট্রাস্ট মি, চিঠুতে এটা বেরিয়েছিল। এটা এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। ও যেটা লিখেছে আমাকে কিছু বলেনি, আচ্ছা। আমাকে বলেছে আমি তো তোমায় হারিয়ে দেবো, এই কথাটা বলেছিল। আচ্ছা। আচ্ছা দেখি। আর আমিও আমি বলি একটা লেখাটা যে শেষ হয়েছে না, লেখাটা শেষ হয়ে ফোন করেছি, শোনো তোমার সাজানো ছবির যে মেজাজ, হ্যাঁ আমার বুদ্ধদেব বসুর কবিতার কথা মনে হয়েছে ভীষণ দেখে ছবিটা। আচ্ছা। হ্যাঁ আমার ভীষণ ওরম মনে হয়েছে। আমি তোমাকে এটুকুন বলতে পারি যে ভিজুয়ালি এবং মানে যে মেজাজে তুমি ছবি করেছো, আমি মনে মনে কোথায় জানো মানে তোমাকে অনেক নম্বর দিয়ে দিয়েছি। হ্যাঁ, লেখাটা আমার শেষ হয়েছে, রিভিউটা, হ্যাঁ চিঠিটা লেখা শেষ হয়েছে, তুমি কিছুতে এর থেকে ভালো লিখতে পারবে না। ওইটা আমাকে বলেছে। এবার আমিও চেষ্টা করছি লেখার কিভাবে লিখবো। ও এটাই জিতে গেছে, মানে 50 গোলে জিতে গেছে। ওর লেখাটা এত সুন্দর, আমাকে সবাই ফোন করে বলেছে, আর আমি পড়ে তো মুভড। আমিও চেষ্টা করেছি যে আমি কিন্তু
ভালো লেখার চেষ্টা করিনি, আমি যেটা ফিল করেছি ওর ছবিটা দেখে সেইটা মানে লিটারালি ও আমাকে ওই জার্নিটাই নিয়ে নিয়েছিল। আচ্ছা। আমিও বসে আছি, শুধু দর্শক আমাকে দেখতে পাইনি, কিন্তু কোথাও গিয়ে না আমার পরে আমার দু একজন বন্ধু বলেছে, হ্যাঁ আমায় সোমটি বললো যে তুই দেখে এসেছিস, বললাম ও কি করে দেখলো টনি এর মধ্যে? আমি বললো, এর মধ্যে কি দেখে এসছো? না, দুটো লেখার মধ্যে কোথাও একটা মিল আছে জানো তো, আচ্ছা। কানেক্ট, এটাই হয়তো অনুরণন আর এটাই হয়তো রেজোনেন্স, মানে হয় না একটা কানেক্ট আছে। ছবিটা দুটো লেখার 50% মধ্যে। রিগে শুট করা, গাড়ি ছুটছে এখান থেকে বোলপুর থেকে রায়গঞ্জ থেকে গরুবাথান, এই রায়গঞ্জ থেকে তোমার ধূপজোড়া ফরেস্ট, সেখান থেকে মালবাজার থেকে গরুবাথান, লাভা ঋষভ। আমাকে থ্যাংক ইউ বলো 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 বলো, Thanks. কারণ তিতলিতে এই জিনিসটা গুপি নিচে ক্যামেরা নিয়ে বসেছে, পুরো আর আমরা আমি আর অভিক পিছনে গাড়িতে। টাটা সুমোর পিছনে পিছনে। আর সিট গুপি খুলে দিয়ে শুয়ে চমৎকার কাজ থাকতাম। করেছে। চমৎকার কাজ করেছে গুপি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, Thanks, thank thanks, you বলো। এবং গুপির কি সুন্দর মেজাজ কাজের গুপির রিহার্সাল গুলো লাভালো লেগে হয়ে গেছে হয়েছিল। হ্যাঁ। গুপি এসে বললো, দাদা এই হোটেল রুমগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য তোমাকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ গুপি এ বাড়ি থেকে বড় হয়েছে। হ্যাঁ, আমাকে বলছে দাদা একটু দেখবেন ল্যাম্পশেড যেগুলো আছে না, আমরা তো বেশি কিছু বোঝাতে পারবো না, 3টে হোটেল রুম আছে, ল্যাম্পশেডগুলো আস্তে আস্তে একটু অর্ডিনারি হয়ে যাক, কারণ ওদের পয়সা শেষ হয়ে আসছে। বাহ, বাহ, এটা দারুণ। তবে কি সুন্দর কন্ট্রিবিউশন। তবে আমি একটা তোদের দুজনকে একই প্রশ্ন করব, তোরা উত্তর দিবি যে কৌশিক তো নিজের ছবি নিজে লিখিস, টনি কোলাবোরেট করিস অনেকের সঙ্গে, আমি ভাবি আমার নিজের ছবি, ভাবিস, হ্যাঁ জানি, প্লট মানে তোরা দুজনেই গল্প ভাবিস, এবং চিত্রনাট্য কৌশিক তো নিজে লেখে, সুন্দর ডায়লগ লেখে টেকে, যে রোলগুলো তোরা নিজেদের জন্য অ্যাসক্রাইব করে ফেলেছিস সেটা ছাড়া আর কোন রোলটা তোর মনে হয় যে তুই না করলে তোর ছবিটা তোর ছবি হবে না? এডিটিংয়ে তুই যদি না থাকিস তাহলে ছবিটা তোর ছবি না। হবে না। তুই আমার সাথে একটা ক্যামেরাম্যানের একটা হৃদ্যতা দরকার। আমার যেমন অনেকে বলে আর ডিরেক্টর তাই না? না, আমার এডিটিং মানে আমি শুট করি ওইভাবে, আমি শর্টটা দেখে অ্যাপারেন্টলি কিছু বোঝা যাবে না ওটা কোথায় লাগবে বা কি হবে, মানে আচ্ছা। এডিটরের পক্ষে খুব ডিফিকাল্ট অ্যাসেম্বল করা। আচ্ছা। অদ্ভুত কিছু শট নিয়ে রাখলাম বা এগুলো আমি জানি ওটা কোথায় লাগবে, আমি ঠিক জানি ওটা ওইভাবে। Okay, আমি শটটা নিচ্ছি যখন, তখন আমি সাউন্ডস্কেপটা তোর কাছে এডিটিংটা খুব ক্রিটিক্যাল, ভীষণ ক্রিটিক্যাল আমার কাছে। আমার কাছে ভিজুয়ালসটা আর দুটো জিনিস আছে, আমি দুটো তোর কাছে visualটা critical মানে- ক্রিটিক্যাল। একটা ক্যামেরা আছে, না কোনো কথা হচ্ছে না কিন্তু ক্যামেরাটা ধরে আছে, কি হয় ক্যামেরাটা মুভ করছে না দাঁড়িয়ে আছে, কিংবা ক্যামেরাটা একটা জুম দরকার, আর সেখানে কি কি হচ্ছে, আর কি কি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে। আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার নিজের পার্সোনালি মিউজিক শুনতে খুব ভালো লাগে, হ্যাঁ, আর ওই শব্দ ব্যাপারটা আমার কাছে, সাউন্ড ডিজাইনিং বলছি না, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইম্পর্টেন্ট। কিন্তু টনি আমি এখানে যেমন তুই গানগুলোকে প্রায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো করে ব্যবহার করছিস, মধ্যেখানে একটা আলাপ আসছে ফিরে যাচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয়েছিল অনুরণন দেখে, যে যখন আহা তোমার সঙ্গে প্রাণের খেলা শুরু হলো, তখন মানে শেষে একদম ছবির, তখন আমার মানে ওই সময়টা সত্যি আমার মনে হলো যে মানে কেন একটা বুকুর পর্যন্ত হু হু করে উঠলো, কিন্তু আমার মনে হলো তুই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যথেষ্ট গুরুত্ব দিলি না। হয়তো যদি আমি এটা কি অনুরণনের পেছনে তুমি আমাকে বলেছিলে ওই কান্নাটা আর রেখে? ঋতুর কান্নাটা অফ করে দে, জানি, এটা আমার সেই আমি কেন প্রথম ঋতুর ছবি কান্নাটা it was রাখলি কেন? কেন রাখলাম? আর স্যান্ডো এত ভালো, রাজস্বী এত ভালো, গানটা গেয়েছে, এবং ওই কান্নাটা যা বলতে পারে গানটা তো সব বলে দিচ্ছে, তাহলে কান্নাটা আমি কেন একটা দিলি? point থেকে off করেছিলাম। কোইন্সিডেন্স, এটা একটা খুব অদ্ভুত কোইন্সিডেন্স। তুমি জানো ছবিটাও দেখেছে, শেষে নচিকেতার গানটা যেখানে হয় ওখানে কতগুলো কোয়েলের কথা ছিল, যে ওইখানে ও বলবে যাও, আমরা না লাস্ট মিনিটে কথাগুলো অফ করে দিলাম সমস্ত। হ্যাঁ, মানে এটা না কে অফ করেছে? এসপি ভেঙ্কটেশ বলে যিনি আছেন মিউজিক ডিরেক্টর, উনি কিছুই বুঝতে পারছেন না, কিন্তু তো উনি মিউজিকটা লে করার সময় বসেছিলেন ফ্লোরে, তো উনি মানে হিন্দিটাও বলতে পারেন না, ইংরেজিটাও ঠিক করে বলতে পারেন না, কিন্তু উনি আমাকে বোঝালেন পরিষ্কার যে নো ডায়লগ। হঠাৎ উঠে এসে প্লিজ স্যার নো ডায়লগ, ডোন্ট ডায়লগ এরকম বলছি আমাকে। কিন্তু আমার এখানে আরেকটা জিনিস, শুধু একটা হয়েছিল এই ঋতুর কান্নাটার সময়, কি হয়েছিল জানো তো, ওই রাহুল মারা গেছে, ও কিন্তু একবারও ভেঙে পড়েনি, দুঃখ পেয়েছিল, কোনো কারণে ওই রাইমাকে স্পর্শ করে ওর ভেতরে হাহাকারটা এসেছে। হ্যাঁ, সেখানে আমিও অ্যাজ আ ডিরেক্টর ওর বাইরে না, থেকে, ওটা তুই literally shoot করেছিস। লিটারালি শুট করছি, আমি আটকাতে পারিনি যে এই প্রথম একটা জায়গায় ও দেখছি বুঝতে পেরেছি, রাহুলের বুঝতে পেরেছি। সোয়েটার মানে জামা কাপড়, আমার মা মৃত্যু পর আমি এটা পরেছিলাম, এইখানে শাড়ি টাড়িগুলো তুই গিয়ে ভাব দেখতাম। লোকটা জিনিয়াস, ও
প্রথম ছবিতে কিন্তু বুঝতে পারলো সর্বজয়ার কান্নাটা আমি দেবো না, এখানেই এটাই যে এইখানে জিনিয়াস। সে কিন্তু তার জন্য কিন্তু একটা পথের পাঁচালী তৈরি ছিল না টনি। কারেক্ট, অ্যাবসলিউটলি। সে কিন্তু তার নিজের ছবি দিয়ে এক্সপেরিমেন্টে শিখছে যে বেদনা একটা এমন তীব্রতর জায়গায় যায় যখন সে কান্নাটা শোনা যায় না, যখন সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টের মতন পয়েগনেন্ট এবং পেইনফুল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।